বললে হয় জালিম বউরে তুই আমার। আজ থেকে তোর নাম দিলাম আমি হাসিনা। তো হাসাইতেও পারবি ফাঁসাইতেও পারবি। তোমাকে ভাত আর মাছিস না রে এমন মাগি তুই। এ মাংমুকু ফিদা কুকুর বেটা, সন্ধ্যে 7:30 বাজলে চুপ চুপ করে যেন ঘর ঢুকে পড়বি। দিয়ে পুক পুক করে দেবো নাকি? বললে হয় হাসিনা মাগিল। তোর ওই পায়ের উপরে পা, ঠ্যাঙের উপরে ঠ্যাং, যতদিন এই আমি শালা বেঁচে আছি ততদিন মজ মস্তি করে লেলো। আমি যখন থাকবো না, আমি যখন মরে যাবো, তুই মাং মারা নিকে দেখবি পাড়ায় পাড়ায় তেলে ভাজা বিক্রি করে বেড়াইতে হবে। আমি আবার সেই পুরনো ব্যবসা শুরু করবো রে, আবার চুল্লি মদ তুলবো আমি। বিটি ছেলে হইলেও বেটা ছেলের মতো বুদ্ধি রে দাদা কুকু আমার। তুই মাং মুখে মাথা থাকলো আর না থাকলো এই সমাজের কলঙ্ক তো, তুই নারী জাতির কলঙ্ক তো। মাং মারানি বাবুল কাম গুদি হইলো আমি উঠতে সামনে মুখটাকে দই ধরে দেবো। একে কি বলছি, আমার মুখ দই ধরে দেবে? কুকি গাল তোমার মুখে তাহলে? হ্যালো বারো না, এটা তোর কথা মতো চলতে হবে নাকি আমাকে? আমার নিজের স্বাধীন বলে কোনো জীবন নাই নাকি? কি বললি দাদা কুকু বেটা? এ বউ, তোকে দেখে বড় ভয় লাগে, তোর সাথে আমি সংসার করব না, তুই ছাড়পত্র নিলে। ছাই দিবি দাঁড়া দাদা কুকু। দাদা কুকুর বেটা, দাদা কুকুর বেটা, ধোয়ানি কুকুর বেটা, পালালি কেন? তুই দাঁড়ালি না? তোর মুখ দই ধরে দিতাম আমি, দাঁড়ালি না তুই? ছি 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 ছি, কাদা কোথাও শান্তি নাই রে খাদা। জীবনটা মনে লালবেলানি হয়ে গেল। মাংমারানি মাঝে আবার পেছু পেছু আসেনি তো? না আসেনি তো মনে হচ্ছে। বাপরে বাপরে, কি কাজ করলাম রে দুনিয়াতে। ওই লম্বা কালো ফাঁকে কি এত যন্ত্রণা রে বাপ। আগে গেলে ওই ফাঁকের মুখই দেখতাম না আমি জীবনে। শালা এক বউ আমার লেগে ভালোবেসে সে সব করতে রাজি। আরে আবার এমন বউ একটু গাল সহ্য করছি না আমার। এক এক সময় বড়া মনে হচ্ছে টেনে গলা দিদি পাড়ায় পাড়ায় ভিক্ষা করে খাই, তাহলে বাড়ি যাবো না তাই মনে হচ্ছে। আর জিন্দিগিটা বড়া পুরো কই খাবলা হয়ে গেল বড়া। যাই ওই গাছতলায় একটু বসে জিড়ি দিই বড়া, পুটকিতে ঘাম বেরিয়ে গেল বড়া। এই জায়গাটা বড়া একটু ছিঁড়া আছে, এই জিড়িলে। শালা জীবনে কোথাও সুখ শান্তি নাই রে বড়া। গাছের ডালে খেজুর গুনাই এখন আরামে আছে, কোনো চিন্তাও নাই, কোনো ভাবনাও নাই, কেউ কোনো কথা বলার লোক নাই, চুপচাপ গাছের ডালে ঝুলছে। আর আমাদের জীবনটা শালা একদম ক্যারাকদম হয়ে গেল। আমি যদি খেজুর হতাম, গাছে ঝুলে থাকতাম রে, কি ভালো হইতো। উফ কি সুখ বড়া খেজুর গুলো, আর ইনকামও করতে হয় না, বছরকে খেতে দিতেও হয় না, গালও শুনতে হয় না। গাছেই জীবন, গাছেই মরণ। কি জীবনটা তোদের। এ তো সেই তান্ত্রিক তান্ত্রিক বাবা। হ্যাঁ রে বৎস, আমি সেই তান্ত্রিক বাবা। এত চিন্তিত, এত বিচলিত, এত দুঃখ, এত কষ্ট মানুষকে মৃত্যুর মুখে নিয়ে যায় রে বৎস। তান্ত্রিক বাবা, আপনি একবার আমার ভবিষ্যতের কথা বলে গিয়েছিলেন। আপনি বলেছিলেন যে আমার জীবনে খুব দুঃখ কষ্ট হবে, কিন্তু সত্যি বলছি তান্ত্রিক বাবা, আমার জীবনে এখন প্রচুর দুঃখ কষ্ট। জীবনে সুখ থাকতেও সুখ নেই, শান্তি থাকতেও শান্তি নেই। সেই জন্যই তো তোর কাছে এসেছি রে বৎস, তোর ভাগ্যের কথা তোকে জানাতে। বলেন কাকা, আমার ভাগ্যতে কি আছে বলেন? আমি খুব কষ্টের মধ্যে আছি, বলেন। তাহলে আমার মনিরসির গোপন কথা শুনে রে বৎস। কেউ তোকে ভালোবেসে তোর জন্য জীবন দিতে চায়, কেউ তোকে ভালোবেসে তোর জন্য জীবন নিতে চায়। এই দুইজন মানুষকে তুই নির্দিষ্ট ভাবে তোর জীবনে আশ্রয় দিয়েছিস রে বৎস। তোর ভাগ্যের ঝলমলে তারা এখনো অন্ধকারে ঢেকে আছে রে বৎস। কি হবে কাকা? বিধির বড় নিষ্ঠুর বিধান, এতে তোকে মানতেই হবে রে বৎস। পাপাচারের আগুন যখন চারিদিকে দাও দাও করে জ্বলে ওঠে, মৃত্যু তখন ভয়ানক ভাবে সামনের দিকে এগিয়ে আসে। কি বলছেন কাকা? তাইলে আমি মরে যাবো কাকা? বম ভোলা, কান্না করিস না, কান্নার দিন তোর জীবন থেকে শেষ হয়ে গেছে। তাই নাকি কাকা? তাইলে কাঁদতে হবে না কোনোদিনও? তোকে আর কখনো কোনোদিনও কাঁদতে হবে না, কিন্তু একটা কাজ থেকে অতি অবশ্যই করতে হবে রে বৎস। বলেন কাকা বলেন। আমার মনিরাশি বলে দিয়েছি, তোর স্ত্রীর পেটে এক জারদ সন্তান জন্মগ্রহণ করিবে। কি বলছেন তান্ত্রিক কাকা? যা বলছি ঠিকই বলছি রে বৎস। তুই নিজে একটি অনেক বড় অন্যায় করেছিস। তুই স্বামী হয়ে তোর স্ত্রীর কাছে এক পর পুরুষকে সহবাস করার সুযোগ করিয়ে দিয়েছিস। সেই পর পুরুষের জন্যই তোর ঘরে জারদ সন্তান জন্মগ্রহণ করিবে। সেই সন্তান তোকে পিতা বলে কখনো কোনোদিনও মানবে না। এই সম্পূর্ণ তোর ভুল। তোর নিজের পাপের আগুনে তুই ছাই হবি, কিন্তু তোর মৃত্যু আসবে না। বম শঙ্কর। যা বাড়ি কি হবে তাইলে বেলা? তান্ত্রিক বাবা যা বলে গেল তা যদি সত্যি হয়, উরি বাবারে, আমার ছেলে আমাকে মানবে না। কি কাজ হইলো মা গো? শালা খানকি ছেলে এমএলএ সাহেবের লেগে রে। শালা আমার ঘরে জারদ সন্তান হবে বলে গেল। জারদ সন্তান মানে কি ভরা? বেকাটারা ছেলে হবে নাকি, না অন্য কিছু হবে? না বাড়া, বয়স চাইলে হবে না, ভালো কোন একটা জ্ঞানী লোককে যেই জিজ্ঞেস করি যে জারদ সন্তান মানে কি। জারদ সন্তান মানে ছেলে আবার সাপের মতো হবে না, ব্যাঙের মতো হবে না, গরুর মতো হবে না, ঘোড়ার মতো হবে, কিছুই তো বড় বুঝতে পারছি না। না বাড়া, বয়স চাইলে হবে না, যাকে যেই জিজ্ঞেস করতে হবে জ্ঞানী লোককে। আবার
জিন্দিগিটা বড় শাল পাতা হয়ে গেল বড়। চারিদিকে টেনশন খাদা, এইদিকে বড় দুটো বইয়ের জ্বালা, আবার বড় তান্ত্রিক বাবা বলে গেল আমার ঘরে নাকি জারদ সন্তান হবে। বড় জারদ সন্তান আবার কি রে বড়, ই তো বড় ভারী টেনশনে পড়লাম আমি। তাহলে সত্যি মাস্টার মশাই আপনি আর শহরে ফিরে যাবেন না? শহরে তো 14 বছর বাস করে দেখলাম, কেমন একটা অসহ্য লাগছে। আমি তো শুনেছি মাস্টার মশাই মানুষ গ্রাম ছেড়ে শহরে বাস করে, তুমি শহর ছেড়ে কেন গ্রামে আসতে চাইছো? দেখ, আমরা তো শিক্ষিত লোক, আমরা তো এইসব সম্বন্ধে বুঝি। গ্রাম মানে হচ্ছে একটা দেশের শিকড়। গ্রামের যে আবহাওয়া, গ্রামে যে বাস করার যে শান্তি, গ্রামে যে পশু পাখির ডাক, এইগুলো আমাকে মুগ্ধ করে। আর আমি শহরে 14 বছর বাস করে শহরের এই গাড়ির, মোটরসাইকেল, ভ্যানের হরেন শুনে শুনে আমার কান ঝালাপালা ধরে গেছে। তাই আমি একটু শান্তির জায়গায় এসে থাকতে চাইছি। তা তুই 1 বিঘে মতো জায়গা দেখ, জায়গায় যাতে কাগজপাতি থাকে, সেই জায়গায় আমি বাড়ি ঘর করে আমি বসবাস করব। আমি আর শহরে ফিরে যাব না, কি বুঝলি লালু? অবশ্যই মাস্টার মশাই, আমি তো অবশ্যই আপনার জন্য জায়গা দেখবো। জায়গা না পেলে আমার নিজের জমি আপনাকে দিয়ে দেবো 1 বিঘি বাড়ি করার লেগে। তোর কতটা জমি আছে রে? 8 বিঘি জমি আছে, 4 বিঘিতে শসা লাগিয়েছি, 4 বিঘি ফাঁকা পড়ে আছে। এত জমি কেনার টাকা পেলি কোথায় রে গ্রামে বাস করি? ও বাবা, ডিয়ার লটারি কাটিছি আমি, 1 কোটি টাকা পেয়েছিলাম যে ডিয়ার লটারিতে। যাক যাক, ভালো ভালো, শুনেও শান্তি। কত টাকা পেয়েছিলি? 1 কোটি? হ্যাঁ মাস্টার মশাই, 1 কোটি টাকা পেয়েছিলাম। ব্যাংকে হয়তো 6-7 লাখ টাকার মতো কেটে নিয়েছে, আর বাকি টাকা আমাকে ক্যাশ ব্যাংকে ভরে দিয়েছে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, গ্রামে একটা আগে যে রাজনীতি নিয়ে ঝগড়া অশান্তি হতো, সেটা কি এখন বন্ধ হয়ে গেছে না সেটা এখন চলে? না না, সেটা এখন চলে, সেটা এখন টুকিটাকি নিজেদের মধ্যেই লেগে থাকে। সেটা কিরকম নিজেদের মধ্যে লেগে থাকে মানে? রাজনীতি মানেই তো একটা দাবাগুটি চাল। আর গ্রাম বাংলায় কিছু নন ভেজ খাওয়া মূর্খ মানুষ রয়েছে, তারা তো রাজনীতির সম্বন্ধে কিছুই বুঝে না, সবকিছু দিক দিয়ে লবডঙ্গ। একটা তিরপল লেগে ভাইয়ে ভাইয়ে অশান্তি করে, ভাইয়ে ভাইয়ে বাড়ি করবে, একটু একটু জায়গা ছাড়া ছাড়ালি অশান্তি করে। একই পাশাপাশি দুটো জমি, হয়তো বড় ভাই একটু আল বেশি কেটে লিয়েছে, কি ছোট ভাই একটু আল ঝুড়ি লিয়েছে, এই ডোরুর মাথায় কোপ মেয়ে দেয়। ও চিন্তা করবেন না আপনি, পাড়া গ্রামে যেমন শান্তিও আছে তেমন অশান্তিও আছে। আপনাকে অশান্তির মাঝে থাকার দরকার নাই, তো আপনি শান্তির জায়গায় থাকবেন। কাকা আর এই মূর্খ লোকের মাঝে বাস করাও তো কঠিন ব্যাপার রে। সে মানছি কঠিন ব্যাপার, আপনি কঠিন জায়গায় থাকবেন কেন? আপনি ফাঁকা জায়গায় থাকবেন। ও কাকা, কে রে, কিছু বলবি নাকি? একটা কথা বলতাম কাকা। এও কি আমার মতো শহর ছেড়ে গ্রামে আসতে চাইছি নাকি? কি আমি কাকা? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি। না না কাকা, আমি শহরে থাকি না, আমি গ্রামেই থাকি। হ্যাঁ, গ্রামের যে শান্তি, গ্রামের যে আবহাওয়া, গ্রামে তো সবাই থাকতে চায়, কে থাকতে চায় না? কি আর বলবো কাকা, গ্রামের কথা আর বললেন না। গ্রামে থাকা থেকে শহরে বাস করাই ভালো। খেপাসুদা, তাই বললে হয় নাকি? গ্রামের যে একটা শান্তি, গ্রামের যে একটা আবহাওয়া, গ্রামের যে একটা পরিচিত বাতাস, সেটা তুই শহরে পাবি? কি আর বলবো কাকা, গ্রাম বাংলার লোক যে কত বড় হারামি লোক, সে আপনি আর কি বুঝবেন, থাকেন তো আপনি শহরে। কাকা, এই একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। তুই জিজ্ঞেস করবি বলে অনেকক্ষণ থেকে কথা বলছিস, তা বল কি জিজ্ঞেস করবি। আচ্ছা কাকা, এই জারদ সন্তান মানেটা কি গো কাকা? হোয়াট, কি বলতে চাইছিস তুই? কাকা কিছু মনে করেন না, আমি আমার নিজের জন্যই জিজ্ঞেস করছি। আমার যদি সন্তান হয় আর সেটা যদি জারদ সন্তান হয়, তাহলে সেটা কেমন হবে? সেই সন্তান জারদ মানে কি? এছাড়া ওই জন্য বলে গ্রাম বাংলার মূর্খ লোক শালা গুঁড়ো কিছু খায় মনে হয়। জারদ সন্তান মানে বুঝিস না নাকি বে? কি কাকা? একটু আলা ভোলা প্রকৃতির ছেলেরা মনে হচ্ছে, তো মনে হচ্ছে বুঝে নাকি বুঝি বলতে হবে রে। হ্যাঁ কাকা, একটু বলেন না। আমাকে একজন বলে গেছে যে তোর ঘরে যে সন্তান হবে সেটা জারদ সন্তান হবে। কে বললো এইসব কথা? ও যে বলেছে বলেছে, আপনি আমাকে একটু ভেঙে বুঝিয়ে বলেন যে জারদ সন্তান মানে কি? তুই সত্যি জানিস না জারদ সন্তান মানে কি? না কাকা, আমি জানি না। আমি তো বিয়ে করেছি, আমার তো জারদ সন্তান এখনো হয়নি, তা আমি কি করে জানবো? সেই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি। দেখে মনে হচ্ছে হুঁশ বুদ্ধি কম রে, একে একটু বুঝিয়ে বল রে। এইদিকে টাকা হয়ে ছেলে বিয়ে শাদী করেছে তো নাকি? হ্যাঁ কাকা, বিয়ে করেছি। মেন যেটা কথা হচ্ছে, জারদ সন্তান হওয়ার মূল যে কারণটা, সেটা তোমাকে আমি একটু ভেঙে বলি, তবে তুমি বুঝতে পারবে। জি জি জি, বলেন তো কাকা। জারদ সন্তান হওয়ার অনেকগুলো রাস্তা থাকে, তার মধ্যে রাস্তা কটা আমি তোমাকে বলে দিচ্ছি। জারদ সন্তান হওয়ার কি কি মেন কারণ থাকে। হ্যাঁ কাকা, একটু বলেন না কাকা, তাহলে খুব ভালো হয়। যদি একটি আয় বড় মেয়েকে তুমি বিবাহ করো, আর সেই আয় বড় মেয়েটি আয় বড় অবস্থাতে যদি কোনো পর পুরুষের সাথে যদি আবদ্ধ কাজে লিপ্ত থাকে, আর তার গর্ভে যদি সন্তান আসে, তারপরে যদি তুমি ওই মেয়েটাকে বিয়ে করলে, তুমি হয়তো জানতেই পারলে না যে এর পেটে বাচ্চা আছে, তুমি বিয়ে করলিলে, গত 4-5 মাস পরে তোমার ঘরে ওই বাচ্চাটা জন্ম হলো, সেটাই হবে জারদ সন্তান। ও এইরকম? শুধু এইরকম লয়, দেখা যাচ্ছে আই বড় তো ওই মেয়েটা কারোর সাথে কোনো রিলেশন করেনি, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তারপরে তোমার সাথে বিবাহ হয়েছে। দেখা যাচ্ছে তোমার ঘরে থেকে তোমার কোনো বন্ধুর সাথে বা তোমার কোনো পাড়া প্রতিবেশীর সাথে ওই মেয়েটা আবদ্ধ কাজে লিপ্ত হয়ে তার গর্ভে সন্তান এসেছে, আর সেই সন্তান তোমার ঘরেই হয়েছে, সেটাও হবে জারদ সন্তান। আবার আরেকটা জিনিস শুনো, দেখা যাচ্ছে তোমার স্ত্রী একটু চরিত্রহীন প্রকৃতির মেয়ে, তোমাকেও দেয় আবার অন্য পর পুরুষকেও দেয়। এই স্ত্রীর পেটে যদি জন্মগ্রহণ করে আর তোমার ঘরে যদি সেই বাচ্চা হয়, সেটাও হবে জারদা সন্তান। মানে মুদ্রা কথা জারদ সন্তানের থেকেও খারাপ। সে তোমায় কখনো কোনোদিনও বাবা বলে মানবে না। তুমি যখন তাকে বাবা বলে ডাকবে, ছেলে তোমাকে বলবে কি বে গুদমারানির ভাই, কি হইলো বল। ছেলেকে যদি তুমি ভালো কোনো শিক্ষার জ্ঞানের কথা বলো, তোমার কান চলে ছাড় করে দাঁড়িয়ে মুইতে দেবে, তোমার কথা বানা দিয়েও শুনবে না। তাকেই বলে অবৈধ জারদ সন্তান। তার কারণ তার শরীরে যে ব্লাড আছে সেটা হলো মিক্সিং ব্লাড।
হে মাকেও মানবে না, বাবাকেও মানবে না, পিতা মাতা গুরুজন কাউকে মানবে না। তার কারণ একই শরীরে দুই ব্যক্তির রক্ত বইছে। কোনো রক্ত ঠান্ডা, কোনো রক্ত গরম। তাকেই বলে জারদ সন্তান। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আশা করছি কথাটা হয়তো বুঝতে পেরেছিস। হ্যাঁ কাকা, বুঝতে পেরেছি, সব আমি এতক্ষণে বুঝতে পেরেছি। আমি আসি কাকা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা আমাকে বুঝিয়ে বললেন, এই আমার খুব ভালো হলো। আচ্ছা মাস্টারমশাই, কথাটা বলার পরে আর ও শোনার পরে ওর মনটা কেমন একটা খারাপ হয়ে গেলে মনে হইলো না? কান্দো কান্দো ভাব হয়ে গেলে মনে হইলো না? হ্যাঁ তাই তো মনে হইলো। নিশ্চয়ই ভিতরে কোনো গোলমাল আছে, বুঝলেন মাস্টারমশাই? হইলেও হইতে পারে, না হওয়ার কিছুই নেই। এখন নারীদের মনের মধ্যে যে চিন্তা ভাবনা চলে সেটি অতি স্বাভাবিক। আমি যতদূর জানি, একটা নারী যদি ভালো করে সেজে গুজে রাস্তা দিয়ে বের হয়, ভালো শাড়ি পরে, ভালো মেকআপ করে, ভালো কানে দুল দিয়ে, হিল তোলা জুতো পরে, মডেলিং করে যদি রাস্তা দিয়ে সে বের হয়, তার মনোভাবটা কিরকম থাকে জানিস? জানি তো, তার মনোভাব এইরকমই থাকে যে আমাকে এই পৃথিবীর সমস্ত পুরুষ মানুষ হাঁ করি তাকেই তাকেই দেখো, আমি এত সুন্দর সেজে কুজে ফিটফাট হয়ে বেরিয়েছি, আমাকে দেখো। আর আপনি তো জানেন মাস্টারমশাই, যে কোনো পুরুষ মানুষ একটা নারীর দিকে তাকাইলে সে কি নজরে তাকায়। এ তো আমি জানিই রে। মাস্টারমশাই, আমরা এটাও জানি কোনো পুরুষ মানুষ আজ অব্দি ঘর থেকে সেজে গুজে বের হয় না যে যাতে তাকে কোনো নারী দেখো, কিন্তু নারীরা ঘর থেকে সেজে গুজে বের হয় যাতে তাকে পুরুষ মানুষে দেখো। আর মানে এখানেই বোঝা যাচ্ছে মাস্টারমশাই, নারী জাতি লজ্জার শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যে সেই জায়গা থেকে আর কোনো লজ্জা শরমই নেই, লাজ লজ্জার মাথা খেয়ে নিয়েছে। আর বলবো বল, না সমাজের দুর্নাম দেবো না নারী জাতির দুর্নাম দেবো। বাস্তবে যেটা ঘটছে সেটা তো সচক্ষে সবাই দেখতে পেয়েছি। তো আর আমি বললেও হবে, না বললেও হবে। যারা প্রকৃত মানুষ তারা ঠিকই সবকিছুই বুঝতে পারে। যাকে মাস্টারমশাই সব কথা বাদ দেন, পরের কথা বলে কোনো লাভ হবে না। আপনি একটু আমার বাড়ি যাবেন, তো চলেন একটু চা পানি খেয়ে আসবেন, চলেন চো দেখি কেমন বাড়িঘর করলি, চো। চলেন চলেন। হ্যাঁ বলো সুন্দরী, কি বলবে বলো? তুমি এই 2-3 দিন এদিকে আসোনি কেন? আমার সাথে দেখা করোনি, কথা বলোনি কেন তুমি? কি দেখা করবো, কথা বলবো? তুমি যখন ডাকবে, তোমার পাইপ লিবার ইচ্ছা হবে, তখন আমি এসে পাইপ দিয়ে দেবো। এর তো তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক। সব সময় আমি এখানে আসতে পারবো না, আগেই বলে দিচ্ছি তোমাকে। তোমার স্বামীকে তো আমি চিনি, ফুটু একটু হারামি ছেলে, আমাকে মারবে। দেখ, ও দিনে থাকে না, ও রাত্রিরে থাকে। ও দিনে ওই বইয়ের কাছে থাকে, রাত্রিরে আমার কাছে থাকে। তুমি দিনে যখন খুশি তখন আসতে পারবে, কোনো অসুবিধা নাই। দিনে এলে লাগানো হবে তো? দিনে অসুবিধা হবে না তো লাগানো? না হে, কোনো অসুবিধা নাই, তুমি চলে আসবে গো। ঠিক আছে, আজকে একটু নিশা বেশি হয়ে গেছে, আজকে আর কিছু করবো না, আমি কালকে করবো, কালকে আসবো, ঠিক আছে? আর শোনো, আমার একটা বান্ধবী আছে, যদি তোমার কোনো বন্ধু থাকে তাহলে নিয়ে আনবে, ঠিক আছে? আর শালা আবার বন্ধু? বন্ধু তো আমার গাধাই আছে, মেলাই আছে বন্ধু। হ্যাঁ গো, একটা নিয়ে আনবে গো। আমরা দুজনেতে যদি মিলেমিশে থাকি তাহলে ও আমার বদনাম করবে না, আমিও ওর বদনাম করবো না, বুঝো না কেন তুমি? ঠিক আছে, তুমি যখন বলছো আমি অবশ্যই নিয়ে আনবো। তুমি একটা জিনিস ভুল করেছো তো। কেন গো, আমি এবার কি ভুল করলাম? তুমি ওই বইয়ের কাছে ওকে রাত্রিরে দিতে পারতে, আর দিনে তোমার কাছে নিতে পারতে, তাহলে রাত্রিরে আমি আসতে পারতাম। তাই তো গো, আগে তো বুঝি দেখিনি। তোমার সামনে ফুটু বার এলে বলে দিবে যে তুমি রাত্রিরে ওইখানে থাকবে আর দিনে এইখানে থাকবে। আমি তো দিনে আসবো না, তাইলে রাত্রিরে আসবো, রাত্রিরে ভালো হবে। বেশ ঠিক আছে, তাই হবে, তোমার কথাই হবে তাহলে। মেন কথা হচ্ছে, আমি তো দিনে একটু মদ বেশি খাই, রাত্রিরে কম খাই। রাত্রিরে আমার হুঁশ বুদ্ধিটা ভালো থাকে, তখন ভালো করা হবে। হে গুদমারানি ভাই, কি করা হবে রে রাত্রিরে? কে কোন সুরের বাচ্চারে গাল দিচ্ছিস? তোর বাবরে খানকি ছিল আমি। গুদমারানি ভাই, সুরের বাচ্চা, তোর গুষ্টি লাতার মারবে, খানকি ছিল আমি। দাঁড়া। কি রে ছিনাল মাগি, কত দিগার নাম করবি? মুখ সামলিয়ে কথা বলবে। কি রে মানে? ছিনাল মাগি কাকে বলছিস তুমি? তুই তো ছিনাল ওর সাথে কিসের কথা বলছিলি তুই? কি কিসের কথা বলছিলাম? ও আমার পুরনো কাস্টমার, ও আমার কাছে মদ ফদ কিনে খেতো। সেই জন্য এই যে তুমি আর মদ তুলো নাকি তাই আমাকে জিজ্ঞেস করছিল। কই আমার মাথা ছুঁয়ে বল দেখিনি, মিছি কথা না সত্যি কথা? বিশ্বাস হচ্ছে না? দেখো লাও, দেখো তোমার মাথা ছুঁয়ে বলছি ওর সাথে কোনো খারাপ সম্পর্ক নাই, আমি মদ বিক্রি করি নাকি সেটাই জানতে চাইছিল। আমি মরে যাবো খানকি, মিছি কথা বলিস না রে।